প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের কম্পোজিশন পেলাম কি লিপিড এবং প্রোটিন। এই কতটা লিপিড কতটা প্রোটিন হবে এইটা আবার ডিপেন্ড করে, দেখো অ্যামাউন্ট অফ লিপিড এন্ড প্রোটিন ডিপেন্ডস অন lipid and protein depends on the type of cell। ঠিক আছে, ধরো আমি তোমায় যদি বলি যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, ধরো মাইটোকন্ড্রিয়া তার ধরো ইনার মেমব্রেন, এই মেমব্রেনে নিশ্চিতভাবে তুমি বলতে পারো যে লিপিডের পরিমাণ কম হবে, প্রোটিনের পরিমাণ বেশি হবে, লিপিডের পরিমাণ কম হবে আর প্রোটিনের পরিমাণ বেশি হবে। আর যদি মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন হয় তাহলে তখন তুমি বুঝতে পারছো আউটার মেমব্রেনে লিপিডের পরিমাণ বেশি আছে, প্রোটিনের পরিমাণ কম আছে। তাহলে আমরা যদি বলি যে কতটা লিপিড কতটা প্রোটিন থাকবে সেটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করবে, সেটা সেল টু সেল ভ্যারি করবে বা সেটা একটা স্পেসিফিক স্ট্রাকচার তার ফাংশনের উপর ভ্যারি করবে। ধরো যদি কোনো একটা মেমব্রেনের মধ্যে আমরা প্রচুর এনজাইম কন্টেন্ট পাই, তার মানে বলতে পারি যে সেই মেমব্রেনটার মধ্যে প্রোটিন বেশি আছে, লিপিড একটু কম আছে। যদি কোনো একটা জায়গাতে মেমব্রেনে দেখি যে সেখানে আমরা প্রোটিন কন্টেন্ট খুব একটা পাচ্ছি না, এনজাইম কন্টেন্ট খুব একটা নেই, তাহলে সেখানে লিপিড বেশি আছে প্রোটিন কম আছে। তাই বললাম যে প্রোটিনের কন্টেন্ট বেশি নাকি লিপিডের কন্টেন্ট বেশি সেটা ডিপেন্ড করে, সেল টু সেল ভ্যারি করতে পারে, ওটা তাদের ফাংশনের উপর ডিপেন্ড করতে পারে। নেক্সট ভলিউমটা একটু বাড়ান। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হালকা স্যার, আস্তে আস্তে হচ্ছে। স্যার খুব আস্তে শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, নেক্সট। এবার দেখো ডিরাইভড ফ্যাট, তাহলে বললাম কোলেস্টেরল আছে আর কনজুগেটেড ফ্যাটের মধ্যে আমরা পেলাম এখানে ফসফোলিপিডস আছে। এই লিপিড এবং প্রোটিন গুলোকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করে রেখেছি দেখো। জেনারেলি লিপিড গুলোকে অ্যারেঞ্জ করেছি বাই লেয়ার্স। লিপিড কেমন দেখতে, লিপিড গুলো এই রকম দেখতে একটা লিপিড। এই লিপিডের এই পার্টটাকে আমরা বললাম হেড, যেটা মেনলি কি দিয়ে তৈরি বলো? এখানে গ্লিসেরল আছে, ওকে। তারপরে এই জায়গাতে কিছুটা কোলেস্টেরলের সেগমেন্ট আছে, ওকে। আর যেটা টেল পার্ট, এই টেল পার্টটা কি দিয়ে তৈরি বলো তো? এই জায়গাতে আছে ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে তুমি বুঝতে পারছো যে যদি গ্লিসেরল পাই তাহলে গ্লিসেরল পার্টটা কি? অ্যালকোহল আছে। গ্লিসেরল মানে হচ্ছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহলটা পোলার না নন পোলার? অ্যালকোহল হচ্ছে পোলার পার্ট। তাহলে আমরা বলতে পারি অ্যালকোহলের যে পোলার পার্টটা আছে, ওই যে পার্টটা আছে, সেই পোলার পার্টটা থাকার জন্য আমি বলতে পারি হেডটা কেমন? পোলার। পোলার। আর এখানে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমরা ম্যাক্সিমাম এই যে আর সি ডাবল এইচ পার্টটা পেলাম, ফ্যাটি অ্যাসিড আর সি ডাবল এইচ। তাহলে এখানে এই জায়গাতে ওএইচ টুকু বাদ দিলে পুরো আর যে হাইড্রোকার্বনটা আছে, এই পুরো যে হাইড্রোকার্বনটা আছে, তোমরা জানো হাইড্রোকার্বন পোলার না নন পোলার? নন পোলার। নন পোলার। নন পোলার। তাহলে হেড, সিম্পল কোয়েশ্চেন পরীক্ষায় জানতে চাইবে যে লিপিড মলিকিউলের যে হেডটা আছে, হেড ইজ পোলার আর টেল ইজ নন পোলার। তাহলে যদি হেডটা পোলার হয় তার মানে বলতো এই পার্টটাকে আমি বলতে পারি দিস ইজ হাইড্রোফিলিক। আর যেটা টেল পার্ট নন পোলার, এইটাকে আমরা বলতে পারি দিস ইজ হাইড্রোফোবিক। ওকে। এবার একটা সেলের মধ্যে যদি আমি তাদেরকে বসাতে চাই, তাহলে ভাবো এই একটা সেল, এইটা তার মেমব্রেন, এর বাইরের দিকে কে আছে? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ভেতরের দিকে কে আছে? সাইটোপ্লাজম। তাহলে যদি এখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আর এখানে সাইটোপ্লাজম থাকে, তাহলে বলতো ম্যাট্রিক্স প্লাজম এই কথাগুলোর মানে কি? লিকুইড তো।
হ্যাঁ স্যার। লিকুইড, তাহলে এগুলো লিকুইড হওয়া মানে সেই জায়গাতে জল আছে। তাহলে বলো তো ওখানে যদি ওই জায়গাতে যদি জল থাকে তাহলে কি আমি বলতে পারি যে এই জলের দিকে টেলটাকে দেওয়া যাবে না? কারণ টেল তো জলে ভয় পায়, হ্যাঁ স্যার। দ্যাট ইজ হাইড্রোফোবিক, তাই না? তাহলে এই জন্য আমরা তাদের অ্যারেঞ্জমেন্টটাকে কেমন করলাম দেখো, এই একটা লেয়ার দিলাম এখানে, আর এই একটা লেয়ার দিলাম এখানে। তাহলে বলো তো হেড গুলো কাকে ফেস করছে এবার? লিকুইড পার্টটাকে ফেস করছে তো, সাইটোপ্লাজমে এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের দিকে। আর হেডের জল নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা বলতে পারি এইভাবে দেখো, লিপিডস আর অ্যারেঞ্জড ইন, lipids are arranged in bilayers by extending their heads outside and tails inside. তাহলে লিপিড গুলো এক্সটেন্ড করছে, তাহলে দুটো লেয়ারে আছে, বাই লেয়ারে আছে। একটা যে হেড গুলো আছে সেই হেড গুলোকে আমরা বাইরের দিকে এক্সটেন্ড করছি, আর টেল গুলোকে আমরা ভেতরের দিকে এক্সটেন্ড করছি। কিসের জন্য? কারণটা বুঝতে পেরেছো? তার কারণ তার হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, টেলটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে টেল যেহেতু জলে ভয় পায় তাই তাকে আমরা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের দিকেও রাখলাম না, তাকে আমরা সাইটোপ্লাজমের দিকে রাখলাম না। তাহলে এই স্ট্রাকচারটা সব থেকে আমরা স্টেবল বানিয়ে ফেললাম। বুঝতে পেরেছো লিপিডের অ্যারেঞ্জমেন্ট? লিপিডের অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখো প্রোটিনটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। প্রোটিনটাকে কিভাবে অ্যারেঞ্জ করা যাবে? প্রোটিন মডার্ন কনসেপ্ট অনুযায়ী প্রোটিন দু রকমের। ওয়ান ইজ এক্সট্রিনজিক প্রোটিন, বা সেটাকে আমরা আরো বলতে পারি পেরিফেরাল প্রোটিনস। ওকে, পেরিফেরাল প্রোটিনস। আর হতে পারে ইন্ট্রিনজিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। দেখো যেটা এক্সট্রিনজিক প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, এই প্রোটিনগুলো কোথায়? তাহলে আমরা লিপিডগুলোকে অ্যারেঞ্জ করে নিই। প্রথমে দেখো এই ছিল আমাদের কাছে লিপিড, এই হচ্ছে আমাদের কাছে প্লাজমা মেমব্রেনের লিপিড লেয়ার। এখানে বলো তো এই প্রোটিনগুলো আমি যেগুলো ড্র করছি, এই প্রোটিনগুলো কি লিপিড লেয়ারকে কোনোভাবে ইনারভেট করেছে? না না স্যার। তাহলে এই যে লিপিডগুলো, এই যে প্রোটিনগুলো যারা লিপিড লেয়ারকে কোনোভাবে ইনারভেট করেনি, এই প্রোটিনগুলোকে আমরা বলি এক্সট্রিনজিক প্রোটিন। এর নাম এক্সট্রিনজিক প্রোটিন, বা এটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। মনে থাকবে এটার নাম পেরিফেরাল প্রোটিন। আর দেখো আরো কিছু প্রোটিন আমি ড্র করার চেষ্টা করি। দেখো তো এই প্রোটিনটা বলো তো লিপিড মেমব্রেন কি ইনারভেট করেছে কিনা পার্শিয়ালি? হ্যাঁ হ্যাঁ স্যার। আবার এই প্রোটিনটাকে দেখো তো, এই প্রোটিনটা বলো তো এটা লিপিড লেয়ার কি ইনারভেট করেছে কিনা টোটালি? তাহলে এই হ্যাঁ। যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলোকে আমরা বলছি ইন্ট্রিনজিক প্রোটিন, বা এদেরকেই আমরা আরো কি বলি ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, তাহলে এর নাম হয়ে গেল ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এই যে ইন্ট্রিনজিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন যেটা হয়ে গেল, খেয়াল করো এই প্রোটিনগুলো আমরা কি বলবো? ইনারভেট লিপিড বাইলেয়ার। ইনারভেট লিপিড বাইলেয়ার, তাই না? তোমার কাছে যে লিপিড লেয়ার আছে ইনারভেট করবে। আর এটাকে আমরা কি বলবো? নেভার ইনারভেট লিপিড বাইলেয়ার। এরা কখনো লিপিড বাইলেয়ারটাকে ইনারভেট করবে না। তাহলে বলো বোঝাতে পারলাম এই জায়গাটুকু? যারা ইন্ট্রিনজিক তাদের মধ্যে বলো তো দুটো গ্রুপে ক্যাটাগরাইজ করতে পারবে তাদেরকে, পার্শিয়াল, টোটাল।
তাহলে পার্শিয়াল মানে এবার কারা পার্শিয়াল? এই রেড কালার দিয়ে যেগুলো ড্র করেছি আমি, তাই না? এই রেড কালার গুলো কি বলো? দিজ আর পার্শিয়াল ইন্টিগ্রাল। কিন্তু ব্ল্যাক কালার দিয়ে যেগুলো আমরা ড্র করেছি সেগুলো কি বলতো? টোটাল। তখন তারা হয়ে গেল টোটাল ইন্টিগ্রাল। তাহলে প্রোটিন গুলো কেমন কিভাবে অ্যারেঞ্জ করা আছে এটুকু ক্লিয়ার হচ্ছে সবার? যে প্রোটিন দু রকমের, ওয়ান ইজ এক্সট্রিনসিক প্রোটিন অর পেরিফেরাল প্রোটিন অর ইন্ট্রিনসিক প্রোটিন। যারা পেরিফেরাল প্রোটিন তারা বাইরের দিকে আছে, কোনোভাবে লিপিড লেয়ারকে তারা ইনারভেট করছে না, কিন্তু ইন্ট্রিনসিক প্রোটিন সে লিপিড লেয়ারকে ইনারভেট করছে, হতে পারে সেটা পার্শিয়াল ইনারভেশন, হতে পারে সেটা কমপ্লিট ইনারভেশন। বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট, এখানে এই যে ফসফোলিপিডটা তুমি পেলে না, ফসফোলিপিড, এখানে ম্যাক্সিমাম ফসফোলিপিড হিসেবে তুমি কাকে পাবে জানো? লেসিথিন এন্ড সেফালিন। তাহলে বলো, which phospholipid is maximally present in plasma membrane? Okay, লেসিথিন এন্ড সেফালিন। লেসিথিন এন্ড সেফালিন। লেসিথিন and সেফালিন। আর দেখো এদের মাঝে মাঝে আমরা কিছু কোলেস্টেরল মলিকিউলকেও রাখতে পারি। তোমরা দেখেছো আগে যে ধরো এই জায়গাগুলো হচ্ছে কোলেস্টেরল মলিকিউল, এই একটা কোলেস্টেরল মলিকিউল, এই একটা কোলেস্টেরল মলিকিউল, এই একটা কোলেস্টেরল মলিকিউল। তাহলে এই যে কোলেস্টেরল মলিকিউল গুলো দেখো, এই কোলেস্টেরল মলিকিউল গুলো কি কাজ করছে এখানে থেকে? সেল স্টেবিলিটি দিচ্ছে। ভেরি গুড, মনে রাখবে কোলেস্টেরল is act as fluid buffer of plasma membrane. Okay, cholesterol act as fluid buffer of plasma membrane. দেখো যখন আমরা কতগুলো মডেলের দিকে যাব, আমি একদম ডিটেলে যাব না, এনসিইআরটি এটাকে কভার করেনি বলে। ধরো রবার্টসনস মডেল আছে, রবার্টসনস মডেল, এটাকে আমরা আরো বলি প্রোটিন লিপিড প্রোটিন মডেল, বা এটাকে আমরা আরো বলি ইউনিট মেমব্রেন মডেল। বোঝা গেল? ইউনিট মেমব্রেন মডেল। তাহলে ইউনিট মেমব্রেন মডেল অনুযায়ী এটা কার কনসেপ্ট? তাহলে রবার্টসনের মতে প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন, লিপিড আর প্রোটিন। যেখানে লিপিড গুলো কিভাবে অ্যারেঞ্জ করা আছে দেখো, লিপিড গুলো এইভাবে অ্যারেঞ্জ করা আছে, লিপিড গুলো এইভাবে অ্যারেঞ্জ করা আছে, মনে থাকবে? ভেরি গুড। আর এর বাইরে যে প্রোটিন গুলোর কথা বললেন তিনি, এই হচ্ছে সেই প্রোটিন। দেখো প্রোটিন গুলো কেমন প্রোটিন? গ্লোবিউলার না ফাইব্রাস? ফাইব্রাস, তাই না? তাহলে এইটা হয়ে গেল তোমার লিপিডের বাইলেয়ার, আর তার বাইরে এই হয়ে গেল ফাইব্রাস। এবং বলো তো আমরা এখানে কোনো ইন্টিগ্রাল পাচ্ছি না অল পেরিফেরাল? অল পেরিফেরাল, তাই না? অল পেরিফেরাল। কিন্তু তারপরে যখন আমরা সিঙ্গল নিকলসনের ফ্লুইড মোজাইক মডেলে আসব, ফ্লুইড মোজাইক মডেল অফ সিঙ্গার অ্যান্ড নিকলসন, তার এই মডেলের ক্ষেত্রে আমরা দেখব যে প্লাজমা মেমব্রেন কিন্তু শুধু লিপিড আর প্রোটিন একা নেই, ম্যাক্সিমালি লিপিড আর প্রোটিন আছে, তবে এর সঙ্গে সঙ্গে আরো কে আছে? কিছু পরিমাণ কার্বোহাইড্রেট। ঠিক আছে, কিছু পরিমাণ কার্বোহাইড্রেট। এবং তিনি আরো কিরকম বললেন দেখো, এই যে কনসেপ্ট আমরা দেখলাম এক্ষুনি, যে লিপিডটা কেমন ভাবে সাজানো আছে এই নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। লিপিডটা কেমন ভাবে সাজানো আছে? ইন bilayers by extending their heads outside and tails inside, তাই না? and tails inside। তাহলে এটা হয়ে গেল লিপিড। প্রোটিন কিভাবে সাজানো আছে? কিছু প্রোটিন আছে যারা পেরিফেরাল, আবার কিছু প্রোটিন আছে যারা ইন্টিগ্রাল। ভেরি গুড। কিছু প্রোটিন আছে যারা ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রালের মধ্যে কেউ কেউ আছে কমপ্লিট ইন্টিগ্রাল, আর কেউ কেউ আছে পার্শিয়াল ইন্টিগ্রাল। ক্লিয়ার? আর তার সঙ্গে সঙ্গে দেখো আমরা তার সঙ্গে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট অ্যাটাচ করি। দেখো এখানে এই প্রোটিনের সঙ্গেও থাকতে পারে কিছু কার্বোহাইড্রেট, লিপিডের সঙ্গেও থাকতে পারে কিছু কার্বোহাইড্রেট। দেখো এইভাবে আমরা কিছু কার্বোহাইড্রেটকে এখানে অ্যাটাচ করছি। এনসিইআরটি তে ডায়াগ্রাম দেখলে আরো ভালো বুঝতে পারবে। দেখো কার্বোহাইড্রেট গুলোকে চিনতে পারছো? দেখো
এই যে সুগার মলিকিউল গুলো এখানে বসে আছে, এই যে সুগার মলিকিউল গুলো, এই সুগার মলিকিউল গুলো, এই সুগার মলিকিউল গুলো, এই সুগার মলিকিউল গুলো, ঠিক আছে। আর বাইরের দিকে দেখো এগুলো পেরিফেরাল প্রোটিন, আর ভেতরের দিকে যেগুলো আছে এইগুলো দেখো এগুলো আমাদের ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে মোটামুটি সিঙ্গার নিকলসনের মডেলটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো সিঙ্গার নিকলসনের মডেলটা কি? হ্যাঁ স্যার। ভেরি গুড। সিঙ্গার নিকলসন একমাত্র তিনি বলেছিলেন যে প্লাজমা মেমব্রেন হচ্ছে ফ্লুইডিক। প্লাজমা মেমব্রেন ফ্লুইডিক। কেন বলতো ফ্লুইডিক? তার কারণ হচ্ছে এক, এই যে প্রোটিন মলিকিউলস গুলো এখানে আছে না, এই প্রোটিন মলিকিউল গুলো এই লিপিড লেয়ারের মধ্যে দিয়ে মুভ করতে পারে, ডিফিউজ করতে পারে। তাহলে কেন এটা ফ্লুইডিক, তার একটা কজ হিসেবে আমরা বললাম যে প্রোটিন ক্যান মুভ থ্রু দ্য লিপিড বাইলেয়ার্স, ঠিক আছে। তারপর লিপিড গুলো নিজে মুভ করতে পারে, তুমি দেখবে লিপিডের ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আছে, লিপিডের ল্যাটারাল মুভমেন্টস আছে, প্রোটিন গুলো লিপিডের মধ্যে দিয়ে মুভ করতে পারে। তাহলে এই মুভমেন্টটা কেন পসিবল বলো? কারণ প্লাজমা মেমব্রেন কেমন? প্লাজমা মেমব্রেন ফ্লুইডিক। আর এইটাকে কেন ফ্লুইড বলা গেল বুঝতে পেরেছো? মোজাইক কেন বলা হয়? তার কারণ তুমি দেখবে যে একটা সমুদ্রের মধ্যে মোজাইক কথাটা কেমন, তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, আর সেই ম্যাট্রিক্সের মধ্যে তোমরা কিছু জিনিসকে ড্রপ করে রাখবে, ডুবিয়ে রাখবে, তাই না? যেমন ধরো আমরা সমুদ্রের মধ্যে যদি দেখি একটা বিরাট বড় আইসবার্গ বসে আছে, তাহলে এটাই তো মোজাইক স্ট্রাকচার। তাহলে এখানে প্লাজমা মেমব্রেনে ওশিয়ানটা কে তৈরি করেছে? লিপিড। আর তার উপর কে বসে আছে? আইসবার্গ গুলোকে, প্রোটিন। তাহলে আমরা বলতে পারি প্লাজমা মেমব্রেনে প্রোটিন, iceberg are present in the ocean of lipids. তাই আমরা এটাকে কি বলছি? মোজাইক। তাহলে ফ্লুইড মোজাইক মডেলটা কার কনসেপ্ট? সিঙ্গার এবং নিকলসন। ফ্লুইড মোজাইক মডেল কার কনসেপ্ট? সিঙ্গার এবং নিকলসন। তারপর দেখো এই যে ফ্লুইড এবং মোজাইক মডেলের কথা আমরা বলছি, এই ফ্লুইড মোজাইক মডেলটা কত সালে দেওয়া হয়েছিল? পরীক্ষায় কোশ্চেন আসে 1972, ঠিক আছে 1972। তাহলে 1972 তে দেওয়া হলো। অ্যাকর্ডিং টু দিস মডেল প্লাজমা মেমব্রেনের কম্পোজিশন কি বলো? প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট আছে। লিপিড, প্রোটিন এবং তার সঙ্গে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট আছে। এবার দেখো এই লিপিড, প্রোটিন এবং তার সঙ্গে কিছু পরিমাণ যদি কার্বোহাইড্রেট থাকে, তাহলে লিপিডের অ্যারেঞ্জমেন্ট কেমন? প্রোটিন গুলো কি কি বোঝা গেল? অ্যাকর্ডিং টু সিঙ্গার নিকলসন প্রোটিন গুলো কিন্তু কেমন প্রোটিন? পেরিফেরাল ইন্টিগ্রাল দুটোই, এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ফাইব্রাস নয়। তারা বললো প্রোটিন গুলো কেমন? গ্লোবিউলার প্রোটিন। তাহলে রবার্টসনের মতে প্রোটিন গুলো কেমন প্রোটিন ছিল? প্রোটিন গুলো ছিল ফাইব্রাস। কিন্তু সিঙ্গার নিকলসন বললেন যে না, প্রোটিন গুলো ফাইব্রাস নয়, প্রোটিন গুলো হচ্ছে গ্লোবিউলার। আর কেন প্লাজমা মেমব্রেনকে আমরা ফ্লুইড বলছি? তার কারণ প্রোটিন মলিকিউল গুলো মুভ করতে পারে থ্রু দ্য লিপিড লেয়ার। আর কেন আমরা এটাকে মোজাইক বলছি? বিকজ এই স্ট্রাকচারটা এমনই যেখানে মনে হচ্ছে প্রোটিন আইসবার্গস আর প্রেজেন্ট ইন দ্য ওশিয়ান অফ লিপিড, তাই আমরা এটাকে বললাম মোজাইক। বলো ক্লিয়ার এভরিবডি? ফ্লুইড মোজাইক মডেল বাই সিঙ্গার নিকলসন ক্লিয়ার? Okay. The detailed structure of membrane was studied only after the advent of the ইলেকট্রন মাইক্রোস্কোপ ইন 1950s। তাহলে 1950s এর পরে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হলো, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভারির সঙ্গে সঙ্গে আমরা আরো সেল মেমব্রেনের ডিটেইলড স্ট্রাকচার পেতে শুরু করলাম। Meanwhile, chemical studies on the cell membrane, especially in human red blood cell, enabled the scientists to reduce the possible structure of plasma membrane. তাহলে এখানে আমরা প্লাজমা মেমব্রেন যে স্টাডি করেছি, এই প্লাজমা মেমব্রেনটা স্যাম্পল হিসেবে কাকে নিয়েছি? আরবিসি, ঠিক আছে আরবিসি। কারণ আরবিসি নিয়ে স্টাডি করা সহজ হলো, তার কারণ আরবিসি হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা বাইকনকেভ, তাই তো? আরবিসি কেমন? বাইকনকেভ। আর বাইকনকেভ মানে তার সারফেস এরিয়াটা অনেক বেশি। তাহলে এমন একটা সেল মেমব্রেন সেল নিয়ে কাজ করলাম যার সেল মেমব্রেনের সারফেস এরিয়া অনেক বেশি, ঠিক আছে। নেক্সট, দিস স্টাডিজ শোড দ্যাট
সেল মেমব্রেন ইজ মেইনলি কম্পোজড অফ লিপিড এন্ড প্রোটিন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম সেল মেমব্রেনটা মেইনলি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। মেজর লিপিডস আর ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে কে তোমরা শিখে গেলে লেসিথিন, সেফালিন, and that are arranged in a bilayer। কেন বাইলেয়ারে অ্যারেঞ্জ করা হয়েছে বুঝতে পেরেছো? কারণ দেখো এটা একমাত্র উপায়, এছাড়া তুমি অন্য কোনো উপায় পাবে না যাতে তোমার হেড গুলোকে বাইরের দিকে রাখবো, টেল গুলোকে ভেতরের দিকে রাখবো। এটা ছাড়া আর কোনো উপায় তোমার কাছে থাকবে না। শুধুমাত্র ফসফোলিপিড আছে নাকি কোনো ধরনের স্টেরল আছে? স্টেরল আছে। তাই না, ফ্লুইড বাফার, ভেরি গুড। The lipids are arranged within the membrane with the polar head toward the outer side and the hydrophobic tails towards the inner part। ওই যে লাইনটা বললাম যে লিপিড বাইলেয়ার অ্যারেঞ্জ করা আছে where tails are extended, tails are present inwardly and heads are extended outwardly। This ensures that non-polar tail of saturated hydrocarbon is protected from the aqueous environment। তাহলে বাইরের aqueous environmenটের হাত থেকে তাকে রক্ষা করা গেল। In addition to phospholipid membrane also contain cholesterol। তাহলে phospholipid membrane যেটা আছে তার মধ্যে কোলেস্টেরলও আছে। কোলেস্টেরলটা কি করে তোমরা জানো, that will act as fluid buffer। Later biochemical investigation clearly revealed that the cell membrane also possess protein and carbohydrate। তাহলে প্রোটিন তো ঠিকই আছে, তার সঙ্গে কার্বোহাইড্রেট দেখলাম আমরা। The ratio of protein and lipid varies considerably in different type of cells। তাহলে আবার বলি, প্রোটিন এবং লিপিড কতটা থাকবে সেটা সেল টু সেল ভ্যারি করতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি, ইন হিউম্যান বিইং দ্য মেমব্রেন অফ দ্য এরিথ্রোসাইট, আরবিসির মেমব্রেনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 52% প্রোটিন আছে, 40% লিপিড আছে। এক্সামে আগে এসছে, ভবিষ্যতেও আসবে। তাহলে ইন কেস অফ আরবিসি বলো প্রোটিন কতটা 52%। আর লিপিড হচ্ছে 40%। 40%। তাহলে কোশ্চেন যদি এরকম একটা স্টেটমেন্ট বললো, in case of RBC and in case of other cells also the protein percentage is in plasma membrane 52% and lipid is 40%। কথাটা ঠিক না ভুল? ঠিক। এই ঠিক কেন হতে হবে? আমি আদার সব সেলের কথা বলেছি, সব সেলের তো যেতে হবে। ভুল ভুল। আরবিসির কথা বলে, হ্যাঁ যদি আরবিসির কথা বলে তাহলে এটা ঠিক আছে, আর আরবিসি বাদ দিয়ে যদি অন্য কারোর কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো না। এখন এক একটা সেল টু সেল ভ্যারি করতে হবে, ঠিক আছে? ধর আমি যদি বলি মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, ওটাও এক ধরনের প্লাজমা মেমব্রেনের মতন, সেই জায়গাতে কিন্তু কে বেশি আছে? প্রোটিন বেশি আছে আর লিপিড কম আছে। Depending on the case of extraction, membrane protein can be classified as integral and peripheral। তোমরা জানো peripheral protein lie on the surface of the membrane, while integral proteins are partially or totally buried in the membrane। বলো কারোর এক লাইনেও কোনো প্রবলেম আছে? না। ফ্লুইড মোজাইক মডেলটা দেখো তো, এই মডেলটা দেখে আমি তোমায় একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এই মডেলটা তোমরা পড়লে একটু আগে, আমি এখান থেকে প্রশ্ন করলাম যে প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচারটা আছে, এই প্লাজমা মেমব্রেনটা সিমেট্রিক ইন নেচার না অ্যাসিমেট্রিক ইন নেচার? সিমেট্রি। সিমেট্রিক। সিমেট্রি। প্লাজমা মেমব্রেন ইজ অ্যাসিমেট্রিক। দেখো আমরা এই বাইরের দিকে তুমি যে কার্বোহাইড্রেটটা পাচ্ছ, যতটা পাচ্ছ বলো তো ইনার সাইডে আছে সেইভাবে? প্রায় নাই বললেই চলে। তাহলে কি করে তুমি এই ছবিটা দেখে কি করে সিমেট্রিক বললে? তুমি দেখো যে কিছু প্রোটিন, ধরো কিছু প্রোটিন আউটার সারফেসে বেশি আছে, কিছু প্রোটিন ইনার সারফেসে বেশি আছে ধরো। তাহলে এক্ষেত্রে যদি আউটার সারফেসে কিছু ইনার সারফেসে যদি থাকে, এই প্রোটিনটাকে খেয়াল করো, এটা তুমি আউটার সারফেসে দেখতে পাচ্ছ, ইনার সারফেসে আছে না। তাহলে প্লাজমা মেমব্রেন আবার একবার বলে নাও শুধরে নিয়ে, প্লাজমা মেমব্রেন সিমেট্রিক না অ্যাসিমেট্রিক ইন নেচার? Symmetric. তাহলে প্লাজমা মেমব্রেন হচ্ছে অ্যাসিমেট্রিক ইন নেচার। An improved model of structure of cell membrane was proposed by Singer and Nicholson 1972, was accepted as fluid mosaic model। পরীক্ষায় এসছে অনেকবার যে ফ্লুইড মোজাইক মডেল কার কনসেপ্ট? সিঙ্গার নিকলসন। তারপর বলো পিএলপি মডেল আর ইউনিট মেমব্রেন মডেল কার কনসেপ্ট? রবার্টসন। According to this, the quasi-fluid nature of lipid enable lateral movement of protein within the overall bilayer। তাহলে বলো যে কোয়াজি ফ্লুইড মানে কেমন? কোয়াজি ফ্লুইডিক কতটা মানে কি? সেমি ফ্লুইডিক, তাই না? তাহলে সেমি কথা আস্তে আস্তে
সেমি ফ্লুইডিক নেচার অফ প্লাজমা মেমব্রেন যেটা আছে, এই সেমি ফ্লুইডের মধ্যে দিয়ে প্রোটিন মলিকিউল গুলো কি করতে পারে, তার মধ্যে দিয়ে মুভ করতে পারছে, তাই না? প্রোটিন মলিকিউল গুলো তার মধ্যে দিয়ে মুভ করতে পারছে। তাহলে যেহেতু তার মধ্যে দিয়ে মুভ করতে পারছে, তাই তুমি এই মডেলটার নাম কি বলেছো? ফ্লুইড। আর কেন এটাকে, Fluidic. আর কেন তুমি এটাকে মোজাইক বললে? Protein and muscle are present in the ocean of lipids. Very good. Very good. This ability to move within the membrane is measured as fluidity. এটাকে আমরা বলছি ফ্লুইডিটি, এবং এই জন্যই আমরা ফ্লুইডিটির কনসেপ্টটাকে এখানে নিয়ে আসলাম। The fluid nature of the membrane is also important from the point of view of function like cell growth, formation of intercellular junctions, secretions, endocytosis, cell division, এই জায়গাগুলো। মানে যদি আমরা সেলের মধ্যে ফ্লুইডিক নেচারটা না পেতাম, সেলের মধ্যে ফ্লেক্সিবিলিটি নেচারটা না পেতাম, তাহলে কিন্তু কোন কোন ফাংশন হ্যাম্পার্ড হতো? সেল গ্রোথ হ্যাম্পার্ড হতো, ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশনস, এগুলো প্রপারলি তৈরি করা যেত না। তাহলে বলো তো, যদি বলে যে ফ্লুইডিক নেচার অফ মেমব্রেন হেল্পস ইন, 1 নম্বর অপশন সেল গ্রোথ, 2 নম্বর অপশন ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশনস, 3 নম্বর অপশন সিক্রেশন, 4 এন্ডোসাইটোসিস, 5 সেল ডিভিশন, 6 সবগুলো। তাহলে সেই জন্য এ তোমাকে এতগুলো কাজে হেল্প করেছে, ঠিক আছে? সেল মেমব্রেনটা যেহেতু ফ্লুইডিক, তাই সে তোমাকে এতগুলো কাজে হেল্প করেছে। নেক্সট, সেল মেমব্রেনের ফাংশন কি? কি ফাংশন রান করতে পারে সেল মেমব্রেন? প্রচুর ফাংশন সেল মেমব্রেন রান করতে পারে। ওকে, প্রচুর ফাংশন সেল মেমব্রেন রান করতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা নিই, পাশে কথা হলে মিউট রাখবে নিজেকে। এক হচ্ছে ট্রান্সপোর্ট। ওকে, এক হচ্ছে ট্রান্সপোর্ট। খেয়াল করো, ট্রান্সপোর্ট দুরকম ভাবে হতে পারে। এক, উইথ এক্সপেন্ডিচার অফ এনার্জি, উইথ এক্সপেন্ডিচার অফ এনার্জি, আর হতে পারে উইদাউট এক্সপেন্ডিচার অফ এনার্জি। যদি শক্তি খরচ করে হয়, উইথ এক্সপেন্ডিচার অফ এনার্জি হয়, তখন তাকে আমরা কেমন ট্রান্সপোর্ট বলবো বলো? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যদি উইথ আউট এক্সপেন্ডিচার অফ এনার্জি হয়, মোনালিসা বলো, মোনালিসা, যদি এটিপি খরচ না করি তাহলে কি হবে মোনালিসা? Passive. মোনালিসা আছো? নেই। ওকে, তাহলে তখন তাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে যদি আমরা দেখি যে এক্সপেন্ডিচার অফ এনার্জি, তখন তার নাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যদি দেখি উইদাউট এক্সপেন্ডিচার অফ এনার্জি, তখন তাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে যদি প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, তাহলে এক্ষেত্রে বলো তো, সবসময় আমরা দেখব যে গ্রেডিয়েন্টের দিকেই যেতে হবে। এনার্জি নেই তো তোমার কাছে, তাই না? তাহলে এটা প্যাসিভ ট্রান্সপোর্ট, সেটা অলওয়েজ টুওয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট। এটা সবসময় গ্রেডিয়েন্টের দিকে হতে পারে। সেটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি হলে কি হয়ে যাবে? প্রেসার গ্রেডিয়েন্ট, অথবা হতে পারে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে বলো, যেটা প্যাসিভ ট্রান্সপোর্ট সেটা সব সময় টুয়ার্ডস দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হতে পারে, টুয়ার্ডস দা প্রেসার গ্রেডিয়েন্ট হতে পারে, টুয়ার্ডস দা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হতে পারে। তাহলে সব সময় হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসার, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে মুভ করবে কে? প্যাসিভ ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা হবে, এটা সব সময় against the concentration gradient বা against the gradient, against the gradient। তাহলে against the gradient মানে আমরা বলতে পারি যে against concentration gradient, that means low concentration থেকে হাই কনসেন্ট্রেশন, হাই এর দিকে হতে পারে, লো প্রেসার থেকে হাই এর দিকে।
লেস পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে, তাহলে এই যে জায়গাটা দ্যাট ইজ নেমড অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একটা ফাস্ট প্রসেস, যেহেতু এনার্জি খরচ করছো। আর প্যাসিভ ট্রান্সপোর্ট কেমন প্রসেস? একটা স্লো প্রসেস, যেহেতু এখানে তোমাকে এটিপি খরচ করতে হচ্ছে না। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে একটা ফাস্ট প্রসেস, আর প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে একটা স্লো প্রসেস। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারলে? এবং দুটোই কার কাজ? দুটোই প্লাজমা মেমব্রেনের কাজ, তাই না? দেখো প্লাজমা মেমব্রেন কি করতে পারছে? প্লাজমা মেমব্রেন বললাম অ্যাক্টিভ এবং প্যাসিভ ওয়েতে ট্রান্সপোর্ট অফ মলিকিউলের জন্য রেসপন্সিবল। ক্লিয়ার এভরিবডি? কার নাম অ্যাক্টিভ, কার নাম প্যাসিভ ট্রান্সপোর্ট? ক্লিয়ার? তাহলে বলো তো, এই একটা প্লাজমা মেমব্রেন, এই একটা প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনে ধরো এই একটা মলিকিউল যার কনসেন্ট্রেশন এখানে বেশি, এর কনসেন্ট্রেশন এখানে বেশি, আর এর কনসেন্ট্রেশন এখানে কম। তাহলে যদি এই দিক থেকে এই দিকে আসে, তাহলে এর জন্য তোমাকে কোনো এটিপি খরচ করতে হচ্ছে না, না। প্যাসিভ ট্রান্সপোর্ট তখন। আর ধরো আমি তোমায় বলছি যে এই স্ট্রাকচারটাকে, এই কম্পাউন্ডটাকে আমরা এই দিক থেকে এই দিকে নিয়ে যাব, তাহলে তখন বলো তো তোমাকে এনার্জি দিতে হবে কিনা? এনার্জি রিকোয়ার্ড। আর যখন এটা এনার্জি রিকোয়ার্ড হয়ে গেল, তখন তুমি সেটাকে কেমন প্রসেস বলবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, তাহলে তখনই তাকে আমরা বলবো অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস। ওকে, ধরো এই প্রসেসগুলোর জন্য আমি যদি কোনো চ্যানেলের হেল্প নিই, ধরো এই একটা মেমব্রেন, এখানে এই একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে এই একটা কম্পাউন্ড, এদিকে হায়ার কনসেন্ট্রেশন, এদিকে লোয়ার কনসেন্ট্রেশন, তাহলে এদিক থেকে যদি এদিকে আসে, তাহলে সেটা অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? প্যাসিভ প্রসেস। প্যাসিভ প্রসেস। প্যাসিভ প্রসেস। তাহলে প্যাসিভ প্রসেস যদি হয়, এই প্যাসিভ প্রসেসটা ডিফিউশন হতে পারে, ইয়েস অর নো? Yes, sir. Facilitated diffusion. তাহলে এটা ডিফিউশন হতে পারে, কারণ তোমরা জানো ডিফিউশন একটা প্যাসিভ প্রসেস, অসমোসিস একটা প্যাসিভ প্রসেস, এগুলো সব সেম প্রসেস, যদিও অসমোসিস ডিফিউশন এই জায়গাগুলো। তাহলে অসমোসিস ডিফিউশন এগুলো সব হচ্ছে কেমন প্রসেস? প্যাসিভ প্রসেস। তাহলে এই প্যাসিভ Passive process. ডিফিউশনটাতে বলো তো আমার একটা ফ্যাসিলিটেটর, আমার একটা ক্যারিয়ার প্রোটিন দরকার হলো কিনা? হ্যাঁ স্যার। তাহলে ডিফিউশন, হ্যাঁ স্যার। diffusion by means of a carrier protein. Carrier protein is called as facilitated diffusion. ওকে, তাহলে ফ্যাসিলিটেটেড ডিফিউশন কার নাম বলো? যখন আমরা দেখব যে ডিফিউশন হচ্ছে কার সাহায্য নিয়ে? একটা ক্যারিয়ার প্রোটিনের সাহায্য নিয়ে, তখন তাকে আমরা বলছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এই যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা যখন হচ্ছে, খেয়াল করো এখান থেকে ধরো আমি দেখলাম একটা মলিকিউল একটাই ডিরেকশনে মুভমেন্ট করতে পারছে, তখন আমরা এই চ্যানেলটাকে বলি ইউনিপোর্ট চ্যানেল। কি বলো চ্যানেলটার নাম? ইউনিপোর্ট ইউনিপোর্ট চ্যানেল। তখন তার নাম হয়ে গেল ইউনিপোর্ট চ্যানেল। ওকে, ধরো এই আর একটা চ্যানেল যার মধ্যে দিয়ে দুটো মলিকিউল, এখানে ধরো এই একটা মলিকিউল, এখানে দুটো মলিকিউল সেম ডিরেকশনে মুভমেন্ট করছে, এটাও কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে, তখন তার নাম আমরা বলবো সিমপোর্ট চ্যানেল। সিমপোর্ট চ্যানেল। আর এই আর একটা স্ট্রাকচার, এই আর একটা চ্যানেল যার মধ্যে দিয়ে দুটো ডিফারেন্ট মলিকিউল দুটো ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে, তখন তাকে আমরা কি বলবো? অ্যান্টিপোর্ট। অ্যান্টিপোর্ট চ্যানেল। তাহলে তোমাকে যদি ডায়াগ্রাম দিয়ে দেয়, তাহলে ডায়াগ্রাম দিয়ে যদি বলে এইটার নাম এ, এইটার নাম বি, এইটার নাম সি,
তাহলে আমরা কি চিনতে পারবো কোনটা ইউনিপোর্ট চ্যানেল, কোনটা সিমপোর্ট চ্যানেল, আর কোনটা অ্যান্টিপোর্ট চ্যানেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, ইউনিপোর্ট চ্যানেল, সিমপোর্ট চ্যানেল এবং অ্যান্টিপোর্ট চ্যানেল। ইউনিপোর্ট চ্যানেল, ধরো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এটা একটা ইউনিপোর্ট চ্যানেলের এক্সাম্পল। ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল একটা ইউনিপোর্ট চ্যানেলের এক্সাম্পল, কারণ ওই চ্যানেলটার মধ্যে দিয়ে একমাত্র সোডিয়াম একটাই ডিরেকশনে মুভ করতে পারে। তাহলে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল বা পটাশিয়াম চ্যানেল এটা কি চ্যানেলের এক্সাম্পল? ইউনিপোর্ট চ্যানেল। চ্যানেলের এক্সাম্পল। ভোল্টেজ গেটেড সোডিয়াম পটাশিয়াম চ্যানেল ইউনিপোর্ট চ্যানেলের এক্সাম্পল। যখন তোমরা পড়বে বা পড়েছো কিছু একটা অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, যখন তুমি গ্লুকোজ খেলে, ভাত খেলে, সেই খাবারটাকে যখন অ্যাবজর্ব করাতে হবে, এই অ্যাবজর্পশন করানোর সময় যে চ্যানেলটা অ্যাবজর্ব করে গ্লুকোজকে সেটা একটা সিমপোর্ট চ্যানেল। কিভাবে